শুরু করছি তোমাকে চাই। লিখনিতে নুসরাত জাহান মিথিলা। পর্ব সংখ্যা 18। রেহান কিরিসের ফোন ট্র্যাক করে লোকেশন ধরল। পেয়েছি, তারাও, দেরি হলে বিপদ হবে। কিরিস রাগ সামলাতে না পেরে স্টিয়ারিং এ ঘুষি মারতে মারতে গাড়ির উপর পুরো স্পিড চালাচ্ছে। হঠাৎ থাম। গাড়ি সোজা গিয়ে ধাক্কা খেল রোডের ধারে বিশাল গাছে। মুহূর্তেই শক ওয়েভ ছড়িয়ে পড়ল। কিরিসের মাথা বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। ডান হাত কেটে গেছে, তবুও সে দাঁতে দাঁত চেপে বসে আছে। স্টিয়ারিং এ আবার ঘুষি মারছে, রাগে বেদনায় ফুঁসছে। পুলিশ দৌড়ে এলো, চেষ্টা করছে তাকে গাড়ি থেকে টেনে বের করতে, কিন্তু গাড়ি থেকে তেলের গন্ধ ছড়াচ্ছে, যেন কোনো সময় বিস্ফোরণ হতে পারে। পুলিশদের রাখি গলায় কটূক্তি আর চিৎকার, শালা হারামজাদা বের হ, তারপর তোর হিরোগিরি দেখাচ্ছি। পুলিশরা কিরিসকে বের করার চেষ্টা করছে, কিন্তু কিরিস বের হচ্ছে না। কিরিসের চোখ চোখ দেখলে মনে হয় কান্না করে দেবে, কিন্তু চোখ বেয়ে পানি পড়ছে না। ইতিমধ্যে ইয়াবিরিয়ান আর কাবির চলে এসেছে। কিরিসকে এই অবস্থায় দেখে তারা চিন্তায় পড়ে গেছে। কিরিসকে সেই অবস্থায় দেখে তাদের কণ্ঠ ভয়ে উদ্বেগ মিশে গেল। গাড়ির চারপাশ থেকে তেলের তীব্র গন্ধ উঠছে। প্রতিটি মুহূর্তে ভাঙনের শব্দ আর কোনো চিহ্নে আগুন ধরে যেত। ভয় আর পুলিশরা কিরিসকে আজেবাজে কথা শোনাচ্ছে। ইয়াবি এবার পুলিশের দিকে তাকিয়ে বলে, যার সঙ্গে কথা বলছেন তাকে চেনেন? চিনে কি করব আমি? বের হতে বলো ওকে। ওর হিরোর সাথে আমি ঘুচিয়ে দিব। সারার জন্য ডিউটি ছেড়ে পেছন পেছন এতদূর আসছি। উনি কিরিস রায় চৌধুরী। নাম শোনা মাত্রই পুলিশদের গলার স্বর বদলে গেল। কিরিস মানে ওই? আরে হ্যাঁ বাবা, ওই কিরিস। এটাই যার নাম শুনলে প্যান্টের মতো হয়ে যায়। না মানে ওই আর কি। ওনাকে বের হতে বলুন গাড়ি থেকে, তেল লিক হচ্ছে। ইয়াবি ওই দিকে নজর না দিয়ে কিরিসকে বের করার চেষ্টা করছে, কিন্তু কিরিস ঠাঁই মেরে বসে আছে সিটে। ইয়াবি বলে, আর বের হয়ে আয় আমার ভাই, না হলে কি করে পাবি ওকে? বের হয়ে আয়। কাবির বলে, আমার সত্যিকারের ভাইয়া হয়ে বের হয়ে আয়। আমি এখনো তোর বিয়ে খাইনি। রিহান বলে, বাইরে আয়, দেখ না বড় বড় আম্মুর কি হবে, তুই বের হয়ে আয়। তাদের হাজারো জোড়াজুড়িতে অবশেষে কিরিসকে গাড়ি থেকে বের হতে সক্ষম হলো তারা। কিরিস দাঁড়িয়ে আছে অদ্ভুত চেহারায়, মাথা ও হাত দিয়ে রক্ত ঝরছে। ব্যথা পেয়েছে, কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ নেই, যেন তার সমস্ত যন্ত্রণা গিয়ে লেগেছে এক পাথরের মতো শক্ত মনের ভেতর। কিরিসকে বাইরে এনে নিরাপদ জায়গায় দাঁড় করাতে মুহূর্তের মধ্যে বুম করে গাড়িটা সবার চোখের সামনে বিস্ফোরিত হলো। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে চারপাশ স্তব্ধ হয়ে গেল। গাড়িটাকে এভাবে ছাই হতে দেখে কাবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটা কত নম্বর গাড়ি? রিহান মাথা নেড়ে বলল, জানি না। মানে বোঝাই যাচ্ছে কিরিস রেগে গেলে সে জোরে গাড়ি চালায়, আর তার ফল সবসময় এইরকমই হয়। ইয়াবি তাড়াহুড়া করে বলল, চল আগে হাসপাতালে। কিন্তু কিরিস ঠান্ডা গলায় চোখে মুখে ভয়ানক দৃঢ়তা নিয়ে উত্তর দিল, ডোন্ট টাচ মি, আমার গায়ে হাত দিবি না, এভাবে চল। কিরিসের কথার পর আর কেউ কিছু বলতে সাহস পেল না। পুলিশদের দিকটা সামলাবে মার্ক, এই বোঝাপড়াতেই ওরা নিশ্চুপ রইল। চারজন তখন রিস্টের দিকে রওনা হলো। এদিকে কাবির সুযোগ বুঝে তার খালামণিকে বলে দিল, কিরিসের ঘর আলাদা করে দিও, কারণ কিরিস সবসময় একা থাকতে পছন্দ করে। কারোর সঙ্গে রুম শেয়ার করা তার স্বভাবের মধ্যে নেই। রিসর্টের গেট পেরিয়ে তারা যখন নামলো, মুহূর্তে সবাই কিরিসের দিকে তাকিয়ে রইল। কি হচ্ছে বোঝার চেষ্টা করেছে কৌতূহল মিলিয়ে। কিরিসের রক্তে ভেজা জামা, মাথা থেকে নেমে আসা রক্ত, তার চোয়াল চেপে রাখা, সব মিলিয়ে এক ভয়াবহ ছবি দাঁড়িয়েছে। লিসি মৃদু কাঁপছে, কপালে ঠান্ডা ঘাম, ভয়, দুশ্চিন্তা আর অপরাধ বোধ সবকিছু একসঙ্গে মিশে তার বুক ধুক ধুক করতে লাগলো। ঠিক তখন কিরিস তার দিকে তাকালো। সেই চেয়ে দেখা কিরিসের চোখ যেন তরঙ্গটা ছিল। তাতে কিছু জানার আগেই লিসির ভিতরে এক ঝটকা জ্বলে উঠল। এটাই তার কারণেই সবকিছু করা, সেই রাগ, সেই প্রতিশোধ, সেই অদ্ভুত কড়া ভাব। লিসি বুঝে গেল,
হঠাৎ করে সমস্ত শরীর জুড়ে মাথা ফাঁকা হয়ে গেল। পৃথিবীটা যেন নড়াচড়া বন্ধ করে দিল। লিসির চোখে অন্ধকার ভরতে লাগলো। থুতনিতে শীতল বাতাস ছাড়া আর কিছুই লাগলো না। ভয়েরও অনিশ্চয়ের সময়ে তার পা ঢিলে হয়ে পড়ল। চোখ বড় করে কিরিসের দিকে একবার তাকিয়ে নিঃশব্দে পড়ে গেল সে। সবার অবাক দৃষ্টির সামনে লিসি মাটিতে পড়ে গেল। অনৃত্য হল মুহূর্তেই কিরিসের দিকে তাকাতেই ছিল শেষ নিঃশ্বাস। কিরিসের দিকে তাকানোই ছিল শেষ নিঃশ্বাস। তার মুখে অদ্ভুত ভাব কিছু অনাবিল করুণা মিশে থাকলেও সেই চাহনি লিসির ভয়ের মেরুদণ্ড কেঁপে ওঠার পরিণত হলো। সবার চিৎকার চঞ্চলের মধ্যে কিরিস লিসির দিকে এগিয়ে এলো। চিন্তিত মুখে, যদিও লিসির প্রতি এখন ভীষণ রাগ, কিন্তু তারপরও ক্রিস কখনো সহ্য করতে পারবে না লিসির কিছু হলে। লিসি মাটিতে পড়ে যেতে চারপাশে এক অস্বস্তির চঞ্চল্য ছড়িয়ে পড়ল। অভি তাড়াতাড়ি এগিয়ে এলো তাকে ধরতে, কিন্তু মুহূর্তের ভেতর ক্রিস এক হাত তার হাত সরিয়ে দিয়ে নিজেই লিসিকে কোলে তুলে নিল। অভি রাগ করলো, এত মানুষের মাঝে সেটা প্রকাশ করলো না। রক্তে ভিজে আছে তার কপাল, হাত কেটে গেছে, শরীর ক্লান্ত আর দুর্বল। তবুও যেন অদ্ভুত শক্তিতে কিরিস লিসিকে বুকে জড়িয়ে ধরে হাঁটতে শুরু করলো। সবার চোখে স্পষ্ট অবাক দৃষ্টি। এমন আঘাত পেয়েও কিভাবে সে এতটা শক্তি নিয়ে লিসিকে কোলে নিয়েছে। কেউ কিছু বলার সাহস পেল না, শুধু নিঃশব্দে চোখ মেলে দেখছিল। কিরিসের হাঁটার প্রতি ধাপ যেন এক এক টুকরো বজ্রপাত। রুমে নিয়ে গিয়ে বিছানায় আসতে শুয়ে দিল লিসিকে। মুহূর্তের জন্য একবার গম্ভীরভাবে তার মুখের দিকে তাকালো, তারপর কিছু না বলে ঘুরে দাঁড়ালো। কোনো সেবা নেই, কোনো ডাক্তার ডাকা নেই, ক্ষতস্থানে ঔষধও নয়। কিরিস সোজা তার নিজের রুমে চলে গেল, দরজা বন্ধ করলো আর চুপচাপ অন্ধকারে বসে রইল। যেভাবে ছিল সেভাবেই, রক্তে ভিজে থেকেও যেন কোনো কষ্ট প্রকাশ করল না। অল্প সময়ের মধ্যে লিসির চোখ ধীরে ধীরে আলো ফিরল। মাথা ভারী, বুক কাঁপছে। চারপাশে তাকাতেই দেখলো পাশে শুধু আরবি বসে আছে। সে হাত ধরে আছে, ফিসফিস করে বলছে, অবশেষে কি হয়েছে রে তোর? অজ্ঞান হয়ে গেলি কি করে? লিসি চোখ পিটপিট করে একবার শ্বাস ফেললো। কিছু বলতে চাইলেও কণ্ঠে কোনো শব্দ বের হলো না। লিসি চোখ খুলে দেখে পাশে শুধু আরবি। উঠে বসলো লিসি। লিসি ঠোঁট কামড়ে ধরে ধীরে ধীরে বলে উঠল, আরবি, একটা কথা বলবো তোকে? আরবি হালকা হাসির চেষ্টা করে। এই অবস্থায় আবার কি করে কথা বলবি? আগে একটু বিশ্রাম নে, পরে সব বলিস। লিসি মাথা নাড়ল, চোখে কেমন যেন ভয়ের সাহস মেশানো দৃষ্টি। না, এখনই বলতে হবে। আর কাউকে না, তোকে শুধু বলছি। আমি আর ভাইয়া, আমরা প্রেম করছি। কথাটা যেন বজ্র আঘাতের মতো আঘাত করলো আরবির বুকে। তার শ্বাস আটকে গেল। হাতের ভাঁজে মাথা নামিয়ে ধপাস করে মেঝেতে বসে পড়ল, যেন এক মুহূর্তে বুকটা কেটে যাবে। কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, কি বললি তুই? কিরিস ভাইয়া আর তুই প্রেম? লিসি চোখ নামিয়ে চুপ করে থাকলো, কিন্তু গাল বেয়ে অজান্তে লাল আভা ছড়িয়ে গেল। আরবি বুক চেপে শ্বাস নিল, যেন এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে তার। চোখ কপালে উঠে গেছে, ঠোঁট শুকিয়ে আসছে। এবার লিসির দিকে তাকাচ্ছে, আবার শূন্য। না, এটা কিভাবে সম্ভব? কিরিস ভাইয়া আর তুই, আমি বিশ্বাস করতে পারছি না। তারপর মাথা হাতের ভেতর ঢুকিয়ে নিঃশব্দে বসে রইল মেঝেতে। লিসির বুক ধড়ফড় করছে, ভয়ও পাচ্ছে। আবার লুকানো প্রেমের গোপনটা বলে দেওয়ার পর মনে হচ্ছে বুকটা হালকা হলো। লিসি আমতা আমতা করে আবারও বলল, সত্যি, আর এটা কেউ জানে না। আমি এখন শুধু তোকে বলেছি, তুই কাউকে বলিস না। আরবি হেসে উঠল, কাঁধে হাত রেখে বলল, দাঁড়া, আগে শ্বাস নিতে দে। বাবা গো, লিসি, তুই শেষমেশ আমার বড় ভাবি হলি? ভাবি শব্দটা কানে যেতেই লিসির গাল লাল হয়ে গেল। মাথা নিচু করে আলতোভাবে বলল, সে দেখা যাবে পরে। আমি তোমাকে এটা কেন বললাম তুমি বুঝতে পারছো তো? আরবি বিস্মিত, না, কেন বললি? আর কতদিন ধরে ডেট করছিস আমার বড় ভাইয়ের সঙ্গে? লিসি লাজুক মুখে কিন্তু হালকা রাগ মিশিয়ে বলল, পেছনে তো লেগেছিল সেই দিন, যেদিন প্রথম ঘরে কফি নিয়ে গিয়েছিলাম। আর আমি কি প্রেম করতে চেয়েছিলাম নাকি? আমাকে জোর করে ধরে বেঁধে করিয়েছে। যাই হোক, এখন করছি তো। আর এটা আমাদের ফার্স্ট টাইম। এখন তো ভাইয়া বয়ফ্রেন্ড হয়ে গেল।
লিসির কথায় আরবি মুখ বুজে হেসে ফেলল। কি আর কি করবে আর। লিসি আবারও একটু কাছে ঝুঁকে নিচু গলায় বলল, ভাইয়া আমার উপর রাগ করে আছে। আর এখন যে কাণ্ড ঘটেছে, ভাইয়া আমার উপর রাগ করে আছে। আর এখন যে কাণ্ড ঘটেছে তাও আমার জন্য। তুই তখন দেখলি না কিভাবে আমার দিকে তাকিয়েছিল? আমি তো ভয়ে এই অবস্থা। আমি অজ্ঞান হয়ে গেছি। তাহলে বোঝ আমি ঠিক কতটা ভয়ে আছি। তুই বলতে চাইছিস ভাইয়া এসব করেছে তোর জন্য? কিন্তু রাগ করলো কি কারণে? সম্ভবত অভিকে নিয়ে। কিন্তু আমি তো কিছু করিনি, শুধু অভির সঙ্গে এসেছিলাম, কিছু দরকার ছিল। আন্টি আমাকে বলেছিল জিনিসগুলো কিনতে, আমি তাই গিয়েছিলাম ওর সঙ্গে। না জানি ভাইয়া কি ভেবেছে। তাহলে আর কি বলবো, অবশ্যই রাগ করবে তো। লিসি হতভম্ব হয়ে বলল, কেন? কোনো বয়ফ্রেন্ডই চাইবে না তার গার্লফ্রেন্ডের অন্য কোনো ছেলের সঙ্গে ঘুরে বেড়াক, বিশেষ করে আবার সে যদি হয় ছেলে ফ্রেন্ড। তাহলে তো। আর তুই তো অভির সঙ্গে বেশ ক্লোজ। এই জন্যই বলছি ভবিষ্যতে একটু দূরত্ব বজায় রাখবি ওর কাছ থেকে। ফ্রেন্ড হিসেবে ট্রিট করবি, কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না। লিসি মুখ গম্ভীর করে আলতো ঠোঁট কামড়ে বলল, ঠিক আছে। আসলে আমি অভিকে আগেই বলে দিয়েছি যেন আমাকে জানু বলে না ডাকে। আর আমি ওর সঙ্গে বেশি কথা বলবো না। কিন্তু এখন তুমি বলো, আমি কিভাবে ভাইয়ের রাগ ভাঙাবো? আমার মনে হচ্ছে তোমার অভিজ্ঞতা আছে। আরবি চোখ কুচকে মজা করে বলে, আমার অভিজ্ঞতা আছে? তুই কি করে বুঝলি? লিসি হালকা হাসি চোখ টিপে বলে, বুঝি বুঝি, সবই বুঝি। বলো তো, তুমি কি কখনো কারোর সঙ্গে প্রেম করেছিলে? কথাটা একেবারে সহজ সরল ভঙ্গিতে বলে ফেললো। আরবের মুখ হঠাৎ থমকে গেল। একটু আগেও খুনসুটি করছিল, তার ঠোঁটের হাসিটা যেন উপে গেল। চোখের ভেতর কোথাও অদ্ভুত একটা আধার নেমে এলো। আরবি মুখ ঘুরিয়ে কষ্ট চাপা দিয়ে বলল, একটা প্রেম করেছিলাম। আর সেখান থেকেই তোকে টিপস দিচ্ছি। লিসি চোখ বড় বড় করে মজা করে বলে, সত্যি? তাহলে দুলাভাইকে দেখাও না। আরবি এবার একগাল কষ্টমাখা হাসি দিয়ে জোর করে হালকা হাসি নিয়ে বলল, আরে ব্রেকআপ হয়ে গেছে অনেক বছর আগে, বুঝলি? ওসব কথা বাদ দে তুই। কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল আরবি। মুখে বারবার হাসি, মুখ বারবার হাসি, কিন্তু সেই হাসির আড়ালেই যেন কিছু একটা লুকিয়ে আছে। লিসির চোখে পড়ে গেল সেই চেষ্টা। ও ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো? তুমি কাউকে বলো না প্লিজ আমার আর ভাইয়ের ব্যাপারটা। পাগল নাকি তুই? আমি কি কখনো কাউকে বলবো নাকি? আর তুই আমাকে তুমি করে বলছিস কেন? আমি বারণ করেছি না? তাহলে তুমি করছিস কেন? ঠিক আছে। আরবি একটু গম্ভীর হয়ে হেলান দিয়ে বলল, শোন, আমার ভাই ভীষণ পজিটিভ একজন মানুষ। ওর জিনিসের ভাগ কেউ সে কাউকে দিতে চায় না, কিছুতেই না। যেটা ওর পছন্দ সেটা শুধুই ওর। আর তুই তো সেখানে ভাইয়ের গার্লফ্রেন্ড, আমার হবু ভাবি। তোকে কিভাবে অন্য কারোর সাথে শেয়ার করবে বল? লিসি লিসি চুপ হয়ে গেল। ভেতরে ভেতরে সেও জানে কিটিস ঠিক এমনই। আরবি হেসে আবার হালকা স্বরে বলল, আচ্ছা শোন, ভাইয়া যখন খুব রাগ করবে তুই ভাইয়াকে একটু আদর করিস। লিসির চোখ কুচকে, আদর মানে? উনি কি বাচ্চা নাকি? আমি ওইসব পারবো না। আরবি হেসে লিসির মাথায় আলতো চাটি মেরে বলল, গাধা, আমি ওই আদরের কথা বলছি না। যখন রাগ করবে তখন একটু জড়িয়ে ধরবি, একটু বলবি তুই ভুল করছিস, ভুল করিসনি, কিংবা তুই যদি ভুল করেও থাকিস তাও স্বীকার করে নিবি। আর যদি পারি তাহলে? লিসি আরবি চোখ টিপে বলে, তাহলে একটুখানি কিস, বিশ্বাস কর, ভাইয়া একদম খুশি হয়ে যাবে। তো এখন ওনার গার্লফ্রেন্ড। লিসি চোখ বড় বড় করে, এখন এইসব করতে হবে নাকি? আরবি গম্ভীর হাসি মিশিয়ে, শোন, আমি বলছি করতেই হবে তা না, কিন্তু প্রেম মানেই কেবল এইসব না। প্রেম আসলে ভীষণ পবিত্র একটা জিনিস। যদিও কিছু মানুষের জন্য প্রেমটা অপবিত্র হয়ে যায়। আসলে পবিত্রতা ধরে রাখাটাই কঠিন। যারাই সেই পবিত্রতা বাঁচিয়ে রাখতে পারে শেষমেশ তারাই পূর্ণতা পায়। একটু থেমে হালকা আঙুল নাড়ালো। উদাহরণ চাইলে দেখ, আমার ভাই রিহান আর নুসরাতকে, কিংবা কাবিরাত তিশাকে। সত্যিকারের প্রেম মানে এটাই। লিসি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, নিজের ভেতরে অনুভূতিটাকে বুঝতে চেষ্টা করছে।
এতটুকু সে নিশ্চিত, কিরিসের জন্য তার অনুভূতি খুবই গভীর। কিরিসের ছোঁয়ায় যে উষ্ণতা আছে সেটা অন্য কারো কাছে খুঁজে পায় না সে। অদ্ভুত লাগে, মনে হয় এই কয়েক মাস নয়, 1000 বছর ধরে সে কিরিসকে চেনে। যখন কিরিস তার খুব কাছে থাকে, তাকে ছোঁয়, লিসির একটুও ঘেন্না হয় না। অথচ এই ফিজিক্যাল টাচ বিষয়টা তার পছন্দ নয়। বুকের উপর হাত রেখে সে বুঝতে পারে, হ্যাঁ, সে ভালোবেসে ফেলেছে ওই বেপরোয়া, রাগে গম্ভীর, খিটমিটে বদমেজাদি মানুষটাকে, যার হৃদয় একদম শীতল বরফের মতো। আর সেই বরফ গলানোর দায়িত্ব যেন তার উপরেই পড়েছে। আরবি সামনের মনের কথা বলতে পেরে বড্ড হালকা লাগছে এখন লিসির। একরকম একটা বেস্ট ফ্রেন্ড, এরকম একটা বেস্ট ফ্রেন্ড সবাই ডিজার্ভ করে, যে হাসাবে, ছোট ছোট কথাগুলো শোনাবে, কেয়ার করবে। আরবি শুধু বেস্ট ফ্রেন্ডই নয়, যেন নিজের বোন। দুজনে বসে হালকা গল্প করছিল, এমন সময় হঠাৎ ইয়াবি দুশ্চিন্তা ভরা মুখ নিয়ে দ্রুত এগিয়ে এলো। ইয়াবি হাঁপাতে হাঁপাতে বলে, লিসি দেখ, কিরিস দরজা খুলছে না। ও কোনো ওষুধও নেয়নি, ফার্স্ট এড করিনি, ওইভাবে বসে আছে, রক্ত ভিজে আছে। লিসি ইয়াবের কথা শুনে একটু ঘাবড়ে গেল। আরবি বলে, তুই কি পাগল নাকি? ওইভাবে বসিয়ে রেখে দিয়েছিস ভাইয়াকে? কিছু হয়ে যাবে তো, অনেক দেরি হয়ে গেল। সেই জন্যই তো বলছি, লিসি তুই যা, অন্য কেউ গেলে কিরিস জীবনেও দরজা খুলবে না। আমি কতবার বলেছি, তাও খুললো না। যা প্লিজ বোন আমার। লিসি একটু ইতস্তত করছিল, কিন্তু আরবি পাশ থেকে ধমক দিল, হ্যাঁ যাচ্ছে লিসি, তুই যা। ইয়াবি বলল, তাই যা দ্রুত। লিসি আরবের দিকে তাকালো। আরবি নরম স্বরে মিষ্টি হেসে বলল, দ্রুত যা। আমার দিকে হাঁ করে তাকিয়েছিস কেন? আর যেটা বলেছি সেটা করবি। ভাইয়া যদি রাগ বেশি করে থাকে, ভালোবেসে বোঝানোর চেষ্টা করবি, বুঝেছিস? লিসি হাসতে হাসতে বলে, ম্যাডাম, বুঝতে পেরেছি। বলে লিসি উঠে দাঁড়ালো। ইয়াবি যাওয়ার আগে বলে দিয়েছে কিরিস কোন রুমে আছে। কিরিসের দরজার সামনে গিয়ে দাঁড়ালো লিসি। ভেতরটা কেমন যেন ভয় ভয় করছে তার। নিচের বুকে হাত দিল, হার্টবিট দ্রুত চলছে। জোরে একটা শ্বাস নিয়ে হালকা দরজায় টোকা দিল। মৃদু কণ্ঠে বলল, ভাইয়া, আমি লিসি, দরজা খোলেন প্লিজ, আমার কথা শুনুন একবার। কয়েকবার টোকা দেওয়ার পর হঠাৎ ঝটাং করে দরজা খোলার শব্দ হলো। লিসি কিছু বুঝে ওঠার আগেই কিরিস এক হাত বাড়িয়ে লিসির কবজি শক্ত করে ধরে হ্যাঁচকা টান মেরে ঘরের ভেতর নিয়ে এলো। ঘরটা পুরো অন্ধকার, শুধু জানালার পর্দার ফাঁক দিয়ে আসা সামান্য আলো। আর সেই আলো ফুটে উঠেছে কিরিসের রক্তমাখা ভেজা ক্ষতচিহ্ন। শুকিয়ে যাওয়া রক্ত তার গায়ের সাথে লেপ্টে আছে। চোখে রাগ, অথচ লিসির দিকে তাকানোর ভঙ্গিতে সেই রাগের আড়ালে লুকিয়ে আছে যন্ত্রণা। লিসির বুকটা মোচড় দিয়ে উঠল। এমন অবস্থায় কিরিসকে দেখে তার নিজেরই কষ্ট হচ্ছে। কিরিস গর্জে উঠল, কি করতে এসেছো? আমাকে ক্ষতবিক্ষত করে শান্তি হয়নি, এখন বুঝি মেরে ফেলতে এসেছো? লিসি স্তব্ধ, ঠোঁট কাঁপছে, কথা বের হচ্ছে না। ক্রিস আবারও বলল, কণ্ঠ ভাঙছে রাগ আর কষ্টে, আমি তোমাকে বারণ করিনি অভির সঙ্গে বেশি বেড়াবে না? আর প্রথম দিনই ওর সঙ্গে চিপকে চিপকে এসেছো গাড়িতে, তাই না? একটু থেমে, গলা যেন কাঁপছে রাগে আর কষ্টে। ওহ লিসি শর্মা, তুমি বোঝো না আমি তোমাকে পাগলের মতো চাই। আমি তোমার একটুও কাউকে দিতে চাই না। আমি তোমাকে একান্তভাবেই চাই, তুমি শুধু আমার। এই পৃথিবীতে তুমি শুধু আমার জন্য এসেছো, এটা মনে রেখো। আমি শুধু তোমাকে চাই। যদি তুমি আমার না হও, আমি সবকিছু ধ্বংস করে দেব। কথাগুলো লিসি বুক বিদ্ধ করল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর এক ঝলক এগিয়ে গেল, হালকা পা উঁচু করে দুহাত তুলে কিরিসের গলা জড়িয়ে ধরলো। হঠাৎ এমনটা হবে ভাবতেই পারেনি কিরিস। সে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। লিসি এবার আরো শক্ত করে তাকে আঁকড়ে ধরল, মুখটা নিয়ে গেল ক্রিসের মুখের কাছাকাছি। ভুল বুঝবেন না আমায়। হ্যাঁ, গাড়িতে উঠেছিলাম, কিন্তু হঠাৎ টান খাওয়া আমি বেসামাল হয়ে গিয়েছিলাম। পরক্ষণে নিজেকে সামলে নিয়েছি। আমি মোটরসাইকেলে দ্রুত রেখেই বসেছিলাম, কখনো অভিকে ছুঁইনি। আন্টি আমাকে অনুর আপুর জন্য ফুল কিনতে বলেছিলেন। অভি ফুলের বিষয়ে বোঝে না, শুধু তাই, অন্য কিছু নয়। আমি ভেবেছিলাম আপনাকে পরে বলবো, কিন্তু আপনি যে এমনটা ভাববেন কখনো ভাবিনি। কিরিস নির্বাক, শুধু তার রাগ ভাবটা কিছুটা কমলো।
লিসি আরো কিরিসের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি বলছি না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি আমি অভিকে বারণ করে দিয়েছি, দয়া করে আর রাগ করবেন না। আপনার ক্ষত আপনার ক্ষতে কোনো ব্যান্ডেজ হয়নি কেন? আপনাকে এমন দেখে আমার কষ্ট হচ্ছে। ঠিক হয়ে যান প্লিজ। কিরিস প্রথমবার একটু নরম স্বরে বলল, কষ্ট হচ্ছে তোমার? লিসির চোখে পানি জমে উঠল। খুব কষ্ট হচ্ছে। আপনাকে দেখে আমি কতটা ভয় পেয়েছিলাম জানেন? আপনি আমার দিকে ওইভাবে তাকিয়েছিলেন বলে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বাজে লোক, ওইভাবে কেউ তাকায়? যদি আমি মরে যেতাম তখন? মরে যেতাম শব্দটা শুনে কিরিসের মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। সে লিস- সে লিসির মাজা দুহাত দিয়ে শক্ত করে ধরে টেনে নিল নিজের বুকের সঙ্গে। লিসি কিরিস লিসির চেয়ে লম্বা, তাই লিসি ঠিকভাবে তাকে জড়িয়ে ধরতে পারছিল না। কিরিস তখন লিসির কোমর ধরে উঁচু করে তোলে, নিজের বুকের সঙ্গে একেবারে মিশিয়ে নেয়। তাদের মধ্যে আর কোনো দূরত্ব নেই। এক মুহূর্তে যেন যেন সমস্ত রাগ গলে গেল কিরিসের চোখে আর মনের। তার বুকের ভেতর শান্তি নেমে এলো। লিসিয়া কিছু বলল না। সে এবার কিরিসকে জড়িয়ে ধরল শক্ত করে। ঘর অন্ধকারে জানালার ফাঁক দিয়ে আসা আলোয় দুজনের ছায়া যেন এক হয়ে গেল। কিরিস ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি খেলল। তো আমি এবার অন্য কিছু চাইতে পারি? মানে, আমার এখন অন্য কিছু করতে মন চাচ্ছে। হঠাৎ কথাটা বলে হঠাৎ লিসিকে আস্তে করে নিচে নামিয়ে দিল সে। কিরিসের চোখে যেন এক অদ্ভুত নেশা, চাহনিতে বোঝা যাচ্ছিল সে আসলে কি চাইছে। লিসি হকচকিয়ে গেলেও সাহস করে সোজা তাকালো তার চোখে। যেটা চাচ্ছেন সেটা দেব, কিন্তু একটা শর্তে। কিরিস ভ্রু কুঁচকে তাকালো লিসির এই নতুন দৃঢ় রূপ দেখে। সে একটু অবাক হলো, তবে ভেতরে ভেতরে খুশি। অবশেষে তার আলকান্দনা যে তাকে সত্যি বুঝতে শিখেছে। কি শর্ত? কিরিস গলা নামিয়ে জিজ্ঞাসা করল। লিসি মৃদু কণ্ঠে বলল, আগে ড্রেস চেঞ্জ করে আসুন, শরীরে এখনো রক্ত লেগে আছে। তারপর এসে বসুন, আমি আপনাকে ফার্স্ট এড করে দেব। কিরিসের চোখে দুষ্টু হাসি নাচল। এগুলো করলে দেবে তো আমি যা চাইছি? লিসি ঠোঁট কামড়ে মাথা নিচু করে ছোট্ট স্বরে বলল, দেব, এবার যান। কিরিস খিলখিল করে হেসে ওয়াশরুমের দিকে চলে গেল। ভেতরে গিয়ে জামা কাপড় বদলে নিল, শুকনো রক্ত ধুয়ে ফেলল, ঠান্ডা পানিতে মুখ ভিজিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে এলো। এবার তার শরীরে রক্ত নেই, তবে চোখের আগুন এখনো অদম্য। সে দাঁড়িয়ে রইল লিসির সামনে। লিসি বেডের উপর বসে আছে, পাশে রাখা ফার্স্ট এড বক্স। হালকা নার্ভাস হলেও হাত কাঁপতে কাঁপতে সে সব ওষুধ বের করছে। ক্রিস স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, আর তার ঠোঁটে এখনো সেই বাঁকা হাসি, যেন ফার্স্ট এডটা কেবল একটা অজুহাত। এরপরই শুরু হবে আসল খেলা। ক্রিস এসে বেডের উপর বসলো। লিসি ফার্স্ট এড বক্স খুলে তুললো আর ওষুধ বের করলো। তারপর ধীরে ধীরে ক্রিসের মাথায় কাছে হাত তুললো, ক্ষতে ওষুধ লাগাবে। ঠিক সেই মুহূর্তে ক্রিস হঠাৎ লিসির হাত শক্ত করে ধরে টেনে নিল। লিসি সামলে ওঠার আগে ক্রিস তাকে নিজের কোলে বসিয়ে ফেলল। অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল লিসি। মুখ দিয়ে একটা আহ আরে বের হলেও আর কিছু বলতে পারল না। ক্রিস মৃদু গলায় হেসে বলল, এভাবেই বসে থাকবে? তুমি তো বলেছিলে আমি যা চাইবো তাই দেবে, তাই না? লিসির মুখ লাল হয়ে গেল, গা জ্বলে উঠল আগুনের মতো। কিন্তু তবুও সে কোনো মতে সাহস জুগিয়ে ক্রিসের মাথার ক্ষতে ওষুধ লাগাতে লাগলো। প্রতিবার তুলো দিয়ে মোছা মাত্রই লিসির শরীর কেঁপে উঠছিল, কারণ সে বুঝতে পারছিল ক্রিস কতটা গভীরভাবে তাকিয়ে আছে তার মুখের দিকে। তার বুকের ভেতর হৃৎপিণ্ড যেন দুমদাম করে বাজছিল। ওষুধ লাগানো শেষ হতে লিসির দ্রুত উঠে আসতে চাইছিল। ঠিক তখনই ক্রিস আবার হাত ধরে টেনে কাছে নিয়ে নিল। তার দৃষ্টি এবার সরাসরি লিসির ঠোঁটে, কণ্ঠ নরম হলেও গম্ভীরতায় ভরা। এবার আমার যেটা চাই লিসি, এবার আমি আমারটা চাই লিসি, একটা কিস। লিসি থমকে গেল। ক্রিসের ঠোঁটে চোখ আটকে গেলেও চোখ সরিয়ে নিল দ্রুত। মুখের ভেতর শুকিয়ে গেল, শব্দ বের হচ্ছে না। লিসি তোতলাতে তোতলাতে বলল, না না, আমি পারবো না।
কিরিস মাথায় একটু কাত করে, চোখে সে অদ্ভুত নেশা নিয়ে ফিসফিস করলো, তুমি বলেছিলে না আমি যা চাইবো তাই দেবে, এখন পিছিয়ে যাচ্ছ? লিসির বুক ধুকপুক করছে অস্বাভাবিক ভাবে। হাত দুটো সে বুকের কাছে গুটিয়ে রাখলো, কিন্তু কিরিস হাল ছাড়লো না। সে আলতো করে লিসির চিবুক ধরে মুখটা ঘুরিয়ে নিয়ে টেনে আনলো। লিসি চোখ বন্ধ করে ফেললো। কিরিস ঠোঁটের কাছাকাছি এসে থেমে গেল কিছুক্ষণের জন্য। তার গরম নিঃশ্বাস লিসির মুখে লাগতে লিসির সারা শরীর কেঁপে উঠল। মুহূর্তটায় কিরিস ধীরে ধীরে তার ঠোঁটে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। প্রথমে খুব নরম, অল্প সময়ের জন্য। লিসি শ্বাস আটকে ফেলল, চোখ শক্ত করে বন্ধ করে রাখলো। কিন্তু কিরিস আস্তে আস্তে আবার চাপ দিল ঠোঁটে, এবার কিছুটা গম্ভীর ভাবে। এক ঝলকে লিসির বুকের ভেতর কেমন অদ্ভুত শিহরণ বয়ে গেল। মনে হলো সে যেন পৃথিবী ভুলে গেছে, সবকিছু থেমে আছে শুধু এই মুহূর্তটার জন্য। কিছু সেকেন্ড পরে কিরিস ধীরে ধীরে সরে এলো, চোখের গভীরতা দিয়ে তাকিয়ে বলল, এইবার আর রাগ নেই, তুমি শুধু আমার, লিসি। লিসি চোখ নামিয়ে রাখলো, গাল লাল হয়ে গেছে পুরো। মৃদু কণ্ঠে বলল, আমি শুধু আপনারই। চুমুর পর লিসির বুকের ভেতরটা এখনো কাঁপছে। সে কিছু বলতে পারছিল না, শুধু নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। হঠাৎ কিরিস ধীরে ধীরে বসে পড়ল বেডের ধারে, তারপর লিসির হাত ধরে নিজের কাছে আনে। কোনো রকম আগাম কিছু না বলে হালকা ঝুঁকে নিজের মুখ লুকিয়ে দিল লিসির বুকে। লিসি হতভম্ব, দাঁড়িয়ে থাকা অবস্থায় বুকের কাছে হঠাৎ এমনভাবে মুখ লুকিয়ে নিলে তার সারা শরীর কেঁপে উঠল। অস্থিরতায় হাত পা গুটিয়ে গেল, বুক ধড়ফড় করছে ভীষণ। সে তো ভেবেই উঠতে পারছিল না কি করবে, ঠেলে সরাবে নাকি ওভাবে থাকতে দেবে। কিন্তু পরক্ষণে কিরিসের নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করলো। মনে হলো সে অনেকটা শান্তি খুঁজে পেয়েছে এভাবে। কিরিস ধীরে ধীরে ফিসফিস করলো, একটু এভাবে থাকতে দাও লিসি। তোমার বুকে লুকালে মনে হয় আমি পৃথিবীর সমস্ত সমস্ত যুদ্ধ জিতে গেছি। কথাটা শুনে লিসির বুকের ভেতর আরো কাঁপলো, কিন্তু সে সহ্য করে দাঁড়িয়ে রইল, যদিও ভেতরে ভেতরে লজ্জায় পড়ছিল। কিছুক্ষণ পর কিরিস ধীরে ধীরে মুখ তুলে তাকালো, ঠোঁটের কোণে হালকা মুচকি হাসি ফুটে উঠেছে। ঠিক সেই মুহূর্তেই লিসি লজ্জায় মুখ নিচে করে ফেলল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত বেড থেকে সরে দরজার দিকে পা বাড়ালো। কিরিসের সেই একটুখানি মুচকি হাসির জন্য সে এত বড় অস্থিরতা সহ্য করল, কিন্তু বেরিয়ে আসতে মনে হচ্ছিল বুকের ভেতর আগুন লেগে গেছে লজ্জায়। শরীর এখনো কাঁপছে, বুকের ভেতর অস্থিরতা, লজ্জার গরম আর হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক। দরজা খোলার পর সিঁড়ির দিকে পা বাড়ালো, কিন্তু প্রতিটি ধাপে মনে হচ্ছিল এখনো কিরিসের কাছে সেই মুহূর্ত তার চোখের সামনে ঘুরছে। দূরে ঘরের কোণে ইয়াবি চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। ও মা, লিসি, কি হলো? ফিসফিস করে হেসে উঠল সে। আরবি পাশ থেকে তাকিয়ে বলল, আমি বলেছিলাম না, ক্রিসের রাগের ওষুধ লিসি। আর যাই কস, লজ্জা করছে নাকি? আরে কই যাস, লজ্জা করছে নাকি? লিসি মুখ লুকিয়ে শুধু মাথা নেড়ে দিন সিঁড়ি থেকে নিচে নামতে থাকলো। তাকে ঘিরে থাকা লজ্জা এত বেশি যে মনে হচ্ছিল ক্রিসের একটুখানি মুচকি হাসি তাকে ধ্বংস করেছে। কিন্তু মনের ভেতর মনে হলো এই অনুভূতি, এই অদ্ভুত উত্তেজনা ক্রিসের কাছে নিরাপত্তার একই সাথে ভয়, সবকিছু মিলিয়ে যেন তার হৃদয় আরো গভীরভাবে কিরিসের জন্য বাধা পড়েছে। ইয়াবিয়ার আরবি দূরে দাঁড়িয়ে হেসে ফিসফিস করছিল, কিন্তু লিসি তা মোটেও শোনার মতো অবস্থায় নেই। সে কেবল দ্রুত নিজের রুমে চলে গেল, দরজা বন্ধ করে বুকের ভেতর থাকা অনুভূতিগুলো শান্ত করার চেষ্টা করলো। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা। নিজের রুমে চলে গেল, দরজা বন্ধ করে বুকের ভেতর থাকা অনুভূতিগুলো শান্ত করার চেষ্টা করলো। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা। আয়না সবাই বসে গল্প করছে, চারদিকে হাসি আনন্দের আবহাওয়া। অনু সবার মাঝে প্রাণখোলা হাসিতে মেতে আছে। এমন সময় অভি মুচকি হেসে লিসির দিকে একটা চকলেট বাড়িয়ে দিল। এই নে, চকলেট খাবি নাকি? লিসি তৎক্ষণাৎ চকলেটটা হাত থেকে নিয়ে নিল। আশেপাশে কিস নেই, সম্ভবত নিজের ঘরে কাজে ব্যস্ত। কাবির আর রেহান খানিক ধরে নিজেদের মধ্যে কথা বলতে বলতে উঠে গেছে। ইয়ামি দায়িত্বশীল ভঙ্গিতে লিসির পাশে দাঁড়িয়ে লিসিকে দেখছিল, কারণ কিরিস নিজে তাকে দায়িত্ব দিয়েছে লিসির উপর নজর রাখতে। কিছুক্ষণ পর সেও চলে গেল। মেয়েরা নিজেদের গল্পে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে কিরিস ঘরে বসে আছে ল্যাপটপে আন্ডারওয়ার্ল্ডের কাজ নিয়ে।
তার চারপাশে কাবির, রিহান আর ইয়াবি বসে গল্প করছে। রিহান বলল, অনেকদিন পরে একসাথে হয়ে কত ভালো লাগছে, তাই না কাবির? আর একটা জিনিস দেখেছিস, লিসি আর অফির কি সুন্দর সম্পর্ক। কাবিরের কথা শুনে ইয়াবি হকচকিয়ে ক্রিসের দিকে তাকালো। ক্রিস দাঁতে দাঁত চেপে বসে আছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে ভেতরে ভেতরে বিস্ফোরণ গুনছে। ইয়াবি বলল, এইসব বলিস না, ওরা তো শুধু বন্ধু, এভাবে বলা ঠিক না। কাবির বলল, আমি মিথ্যে বললাম নাকি সত্যি? ওই মুহূর্তে কাবিরের কথা শেষ হওয়ার আগে ক্রিস টেবিলে রাখা গরম কফির মগটা, যেটা লিসি একটু আগেই এনে দিয়েছিল, এটা এখন এটা এখন থেকেও এক- আর এখন থেকে থেকে ধোয়া উঠছিল, ঝটকা মেরে তুলে কাবিরের মুখে ঢেলে দিল। কবির চেঁচিয়ে উঠল, আরে ওম, আরে পোড়াই দিচ্ছে রে, পোড়াই দিচ্ছে রে। রিয়ান ভয়ে আর অবাক হয়ে চিৎকার করে উঠল, আরে ব্রো, কি করলি? ও তো শুধু বলছিল লিসি আর অভির কথা। ক্রিস হঠাৎ দাঁড়িয়ে রিহানের কলার ধরে জোরে টান দিল। টানতে টানতে রিহানের শার্ট ছিঁড়ে গেল। রিহান হকচকিয়ে তাকিয়ে আছে। ক্রিস এবার ইয়ামির দিকে ফিরল। ইয়ামি তোতলাতে তোতলাতে বলল, আমি তো কিছু বলিনি, আমি শুধু বলেছি লিসির সাথে শুধু তোমারই মানাই, আমি কিচ্ছু বলিনি ভাই। ক্রিস ঠোঁট কেটে একটা চাপা হাসি দিয়ে ইয়াবির মাথায় হালকা চাটি মেরে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে রিহান আর কাবির হা করে তাকিয়ে রইল। কাবির বলে, স্বার্থপরের বেটা, আমি তোদের ছোট ভাই হই, এখনো বিয়ে করিনি, আর আগেই আমার ফেস নষ্ট করে দিচ্ছিস। যদি কফিটা একদম ফুটন্ত গরম হতো তো সরাসরি আইসিইউতে চলে যেতাম। রিহান বলে, ভাই রে, আমার শার্টটা দেখ, ছিঁড়ে দিলি। আমি তো গরিব মানুষ, নতুন কিনেছিলাম, তোর মতো বড়লোক না যে রোজ শার্ট কিনতে পারি। ইয়াবি হেসে গড়িয়ে পড়ল। চুপ কর, নাটকপনা বাদ দে। তোরা আমাদের বাড়ির ছেলে হয়ে আবার গরিব সাজার চেষ্টা করছিস কেন? হাহ। রাত 10:30টায় সবাই রাতের খাবার জন্য বসে আছে। টেবিল ভর্তি খাবার, পোলাও, মাংস, সালাদ, ফ্রাইড চিকেন, সঙ্গে মিষ্টি দই। সবাই গোল হয়ে বসেছে, হাসি আড্ডা চলছে। অনু সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। অনু বলল, আজ সবাই একসাথে বসে খাচ্ছি, অনেকদিন পর যেন এমন জমলো। রিহান গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, শুধু একজন ছাড়া। লিসি চুপ করে বসে আছে, জানে রিহান কাকে বলছে। কারোর চোখের সাথে চোখ মেলাচ্ছে না, কারোর চোখের সাথে সে চোখ মেলাচ্ছে না। কাবের মুখে এক চিলতে হাসি এনে বলে, এই অনু, তুই তো দেখছি বেশ খুশি। ওরা লাজুক একটা হাসি দিল কাবিরের কথায়। রিহান বলে, মনে হয় অফিসের কাজ করছে। ইয়াবি হেসে বলে, আরে ভাই, মানুষটা অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতেই পারে, সব সময় তো আর টেবিলে বসা হয় না। অভি ভ্রুকুচকে বলে, অফিসের কাজ নাকি অন্য কিছু? সবাই এক মুহূর্তে থমকে গেল। লিসির বুকের ভেতর ধক করে উঠল, কাঁটা চামচ থেমে গেল তার হাতে। অনু হেসে পরিবেশন সামলাতে বলল, আরে থাক, ও তো এমনি একটু একলা টাইপ, সব বাদ দাও। ধীরে ধীরে সবাই রাতের খাবার শেষ করলো। সবার খাওয়া শেষ হয়ে গেল। একে একে উঠে গেল সবাই। টেবিলে বসা লিসির চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে, যেদিকে কিরিসের রুম। অনু থালা গুছাতে গুছাতে বলে, খাওয়া শেষ লিসি, ওঠ এবার। লিসি ছোট্ট করে মাথা নাড়ল, আমি আসছি, তোমরা আগে যাও। সবাই চলে গেল। লিসি আস্তে করে একটা থালা সাজালো, পোলাও, মাংস, সালাদ আর এক গ্লাস পানি। থালার ঢাকনা দিয়ে ঢাকা দিল, যেন কেউ না দেখে। সে ধীরে ধীরে ক্রিসের রুমের দিকে হাঁটতে লাগলো। করিডোরটা নীরব, শুধু লিসির পদধ্বনি আর নুপুরের টুংটাং শব্দ পাচ্ছে। কিন্তু অভি সিঁড়ির পাশে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করছিল। লিসির হাতে খাবার ভর্তি থালা দেখে তার ভেতরটা হঠাৎ জ্বলে উঠল, চোখে বিরক্তি আর ঈর্ষা জমে উঠল। লিসিকে আসতে দেখে আরবি সিঁড়ির ওখানে দাঁড়ায়। আরবি ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, ভাবি, খাবারও এখন শুধু তার জন্য এত কেয়ার? লিসি কিছু বলল না, শুধু মুচকি হেসে চুপচাপ চলে গেল ক্রিসের ঘরের দিকে। আর আরবি ঘরে চলে গেল। ক্রিসের ঘরের সামনে গিয়ে লিসি দরজায় হালকা নক করলো। ভেতর থেকে কোনো উত্তর নেই। সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ক্রিস টেবিলে বসে ফাইল ঘাঁটছে, মুখে অদ্ভুত রাগ জমে আছে।
লিসি থালা রেখে নরম গলায় বলল, খাবার খেয়ে নিন, সারাদিন কিছু খাননি। কিরিস একবার তাকালো, ঠোঁটের কোণে হালকা মুচকি হাসি খেলল, কিন্তু কিছু বলল না। লিসির বুক ধকধক করেছে, কিন্তু তবুও থালা এগিয়ে দিল। কিরিস তাকালো, তারপর আস্তে বলল, খাবো না, খেতে ইচ্ছা করছে না। লিসু লিসি একটু কপাল কুঁচকে বলে, কেন? আপনি তো দুপুরে খেয়েছেন, তারপর কিছু খাননি, এখন কেন খাবেন না? কিরিস একবার মুচকি হেসে নিচের দিকে তাকালো, তারপর ধীরে বলল, আচ্ছা খাবো, তাহলে তুমি খাইয়ে দাও আমাকে। লিসি এক পা পিছিয়ে গেল, কেন? আপনার হাত নেই নাকি? কিরিস একটুখানি হাসলো, তারপর হাতটা তুলে ধরলো। আছে তো, দেখো। লিসি বিস্ময়ে দেখে তার ডান হাত কেটে গেছে, শুকনো রক্ত এখনো স্পষ্ট। একটু চুপ করে থেকে বলে, আমি চামচ এনে দিচ্ছি। কিরিস ঠোঁটে হালকা ঠাট্টা মেশানো হাসি এনে বলে, হাই রে, যার জন্য হাত কাটলাম সে আবার লবণ ছিটিয়ে যন্ত্রণা বাড়াচ্ছে। লিসি হতভম্ব, মানে কি বলছেন আপনি? লিসি কিরিস চোখ নিচু করে গম্ভীর গলায় বলে, মানে আল্লাহ যেমন আমাকে খাওয়ার জন্য হাত দিয়েছেন, তেমনি হাত কাটার জন্য কারণ হিসেবে তোমাকেও দিয়েছেন। লিসি বিরক্ত গলায় বলে, আপনি আমাকে দোষ দিচ্ছেন? আমি কি বলেছিলাম করতে? এখন খান, এই নিন খাবার। কিরিস শান্ত গলায় বলে, আমি ভাত হাত দিয়ে খাই না। লিসির মনে পড়ে যায়, বাড়িতে যখনই কিরিস ভাত খেত, সুপ্রিয়া মামি তাকে খাইয়ে দিত। একটু হেসে বলে, আমি তো শুনেছি আপনি মামির হাতে ছাড়া খান না, আমার হাতে খেতে পারবেন তো? কিরিস এবার সরাসরি লিসির চোখের দিকে তাকিয়ে মৃদু গলায় বলে, কি যে বলো, তুমি হলে আমার মায়ের পর সেই দ্বিতীয় নারী যার হাত থেকে আমি সদরে বিষ গ্রহণ করতে পারি, কারণ তোমার হাতের ছোঁয়ায় আমার কাছে অমৃতের মতো লাগে। লিসির গাল লাল হয়ে যায়, আর কোনো কথা না বলে ধীরে ধীরে প্লেটটা নিয়ে বসে পড়ে, ছোট ছোট করে ভাত তুলে খাওয়াতে শুরু করে কিরিসকে। কিরিস চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, চোখে এক অনিবার্য শান্তি, এক গভীর প্রেম, যা শব্দ ছাড়াই বলে দেয় এই মেয়েটাই তার সবকিছু। কিরিস চোখ বন্ধ করে খেতে খেতে বলল, এটাই চাইছিলাম, তুমি যদি পাশে থাকো, আমি আর কিচ্ছু চাই না। লিসির বুকটা কেঁপে উঠল, সে চুপ করে শুধু খাওয়াতে লাগলো, আর ভেতরে ভেতরে বোঝার চেষ্টা করলো এই মানুষটাকে সত্যি এড়িয়ে যাওয়া কি যায় না নাকি, এই মানুষটাকে সত্যি এড়িয়ে যাওয়া যায় কিনা। লিসি তখন কিরিসকে গালে তুলে খাওয়াচ্ছে, ঘরের ভেতর নিস্তব্ধতায় শুধু লিসির মৃদু কণ্ঠস্বর। কিরিস ঠান্ডা মুখে বসে খাচ্ছে, কিন্তু চোখে সেই অদ্ভুত শান্তি, যেন তার পৃথিবী এখন কেবল এই মেয়েটাই। ঠিক তখন দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে আছে অভি, অন্ধকারে চোখে পড়ছে স্পষ্ট দৃশ্যটা। লিসি গালে তুলে খাওয়াচ্ছে কিরিসকে, আর কিরিস যেন সবটুকু উপভোগ করছে। অভির গলা শুকিয়ে গেল, তার চোখে তীব্র ঈর্ষা, রাগ। মনে মনে সে গর্জে উঠল, না, লিসি আমার ছিল, আমারই থাকার কথা ছিল। চোখে আগুন জ্বলে উঠছে, হাতের মুঠো শক্ত করে ধরে আছে সে, দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে যেন কিরিসকে গিলে ফেলবে, কিন্তু কিছু বলতে পারছে না, শুধু দাঁড়িয়ে রইল দরজার পাশে, বুকের ভেতর হাহাকার নিয়ে। অভি দাঁড়িয়েছিল অনেকক্ষণ, কিরিসের প্রশান্তির হাসি আর লিসি গালে তুলে খাওয়াচ্ছে দৃশ্যটা তার চোখে যেন হাজার সূচ হয়ে বিচ্ছে। মনে হলো বুকের ভেতর আগুন জ্বলছে। চোখ সরালো না অভি, দাঁতে দাঁত চেপে নিজের ঠোঁট কামড়ে নিল। লিসি, তুই আমাকে এভাবে ভুলে গেলি, আর এই কিরিস সবসময় আমার সামনে দাঁড়িয়ে থাকে। একটুখানি থেমে গলা শুকিয়ে গেলেও মনে মনে শপথ করলো, কাল কাল আমি এমন কিছু করব যাতে সবাই বুঝতে পারে লিসি আসলে কার।